আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আলোচনা করব মনোযোগ নিয়ে। মনোযোগ হচ্ছে মনের বল। মনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মনোযোগ। মনোযোগ একাগ্র মনোযোগের শক্তিকে, চিন্তার শক্তিকে করে তোলে অপ্রতিরোধ্য। কোন চিন্তা বা কাজের প্রতি অখণ্ড ও একাগ্র মনোযোগ দিতে পারলে তাদের সব সময় যুক্ত হয় নতুন এক মাত্রা। চিন্তা বা কাজের ক্ষেত্রে সফল প্রতিষ্ঠানের মূল কথা হচ্ছে এই অখণ্ড মনোযোগ। মনোযোগ হচ্ছে প্রতিটি দক্ষতার ভিত্তি। মনোযোগের ফলে আমরা যুক্তি দিতে পারি, চিন্তা করতে পারি, অসহনীয় যানজটের মধ্যে থেকেও গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারি, ব্যবসা বাণিজ্য নতুন পরিকল্পনা নিতে পারি, গানের সুর তুলতে পারি, নাচের মুদ্রায় দক্ষতা দেখাতে পারি, দূর থেকে আগত ধ্বনির অর্থ উপলব্ধি করতে পারি, সঙ্গীতের রাগের পার্থক্য বুঝতে পারি, চায়ের পাতার একটা থেকে অন্যটার ফ্লেভারের পার্থক্য নিরূপণ করতে পারি। দার্শনিক রেলফ ওয়ান্ডো ইমারসন মনোযোগের গুরুত্ব সম্পর্কে বলেছেন, রাজনীতি, যুদ্ধ, বাণিজ্য তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষমতার মূল রহস্যই মনোযোগ। কিন্তু আমাদের মনোযোগের প্রকৃতি হচ্ছে বিক্ষিপ্ত বিচরণ। মন মুহূর্তে অতীত রোমন্থন করছে, মুহূর্তে ভবিষ্যতের স্বপ্ন দেখছে, মুহূর্তে বর্তমানে চলে আসছে। স্বেচ্ছা প্রণোদিত স্বাভাবিক মনোযোগ কোনো বিষয়ে কখনো একসাথে কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী রাখতে পারছি না। এই কারণে আমরা ব্যর্থ হচ্ছি, আমাদের মন বিক্ষিপ্ত হচ্ছে, মন এদিক সেদিক নড়াচড়া করছে। আমরা যদি মন একই ফোকাসে একই দিকে রাখতে পারি, চৌম্বকায়িত করতে পারি, তাহলে আমাদের মনের প্রবল শক্তিকে আমরা ব্যবহার করতে পারবো। দার্শনিক প্লেটো তাই মনকে তুলনা করেছে বিদ্রোহ কবলিত জাহাজের সাথে। নাবিক বিদ্রোহ করে ক্যাপ্টেন ও পাঞ্জেরিকে বন্দী করে জাহাজের খুলে আটকে রেখেছে। নাবিক নিজেদের মনে করছে মুক্ত স্বাধীন, যখন যেদিকে তার ইচ্ছা সেদিকে সে জাহাজ চালাচ্ছে, কারণ নাবিকরা কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে পারছে না। আর লক্ষ্য ঠিক করে থাকলেও জাহাজকে সেদিকে পরিচালনা করতে পারছে না। প্লেটোর মতে মানুষের কর্তব্য হচ্ছে নাবিকদের বিদ্রোহ দমন করে জাহাজের ক্যাপ্টেন ও পাঞ্জেরিকে মুক্ত করে পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কারণ লক্ষ্য নির্দিষ্ট করার স্বাধীনতা লাভ এবং সে লক্ষ্যে পৌঁছার জন্য ক্রমাগত সংগতিপূর্ণ প্রচেষ্টা চালানো সম্ভব। মনের মুহূর্তে খেয়ালিপনার আচরণ থেকে মুক্তি লাভ করলেই সত্যিকারের স্বাধীনতা পাওয়া সম্ভব। কিন্তু মনের খেয়ালিপনা থেকে মুক্তি পাওয়া যে কত কঠিন, একটা উদাহরণ থেকে স্পষ্ট হয়ে যাবে। ধরুন আপনার কাছে আছে 100 ইউনিট মনোযোগ আছে। যখন মন কোনো কিছু ভাবে বা মন কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, তখন মনোযোগ বা মেন্টাল এনার্জির একটা অংশ ব্যয় হয়ে যায়। আমরা যখন আপনার চিন্তা বিঘ্নিত হয় বা মন অন্য কোনো চিন্তা আসে, তখন মনোযোগ বা মেন্টাল এনার্জির অপচয় হয়ে যায়। এবার ধরা যাক আপনি একটা লেখার কাজ নিয়ে বসেছেন, লিখতেছেন, কাজ করতে গিয়ে মনে হলো বসাটা জুৎসই হয়নি, একটু নড়ে চড়ে বসলেন। আরো একটা কাজ করতে গিয়ে মনোযোগের একটা অংশ অপচয় হয়ে গেল। আপনি যখন নড়ে চড়ে বসলেন তখন একটা অংশের অপচয় হয়ে গেল। আপনি যদি স্থির হয়ে বসে থাকতেন, কষ্ট হলেও আপনার মনোযোগের শক্তিটা নষ্ট হতো না। আপনি আপনার দৈহিক টেনশন সম্পর্কে সজাগ না থাকলেও দেহের পেশির যে উত্তেজনা তা আপনার মেন্টাল এনার্জির অপচয় ঘটাবে। ধরুন আপনি নড়াচড়ায় 15 ইউনিট আপনার খরচ হলো, 15 ইউনিট অপচয় হলো। আবার লিখতে আবার শুরু করলেন, লিখতে দেখা গেল সারাদিন যেখানে নাক কান বা শরীরে কোথাও চুলকায়নি, সেখানে আপনি চুলকানি অনুভব করলেন। অবচেতন ভাবে এই চুলকানির কাজে লেগে গেলেন। এভাবে আরো 15 ইউনিট মেন্টাল এনার্জির অপচয় হলো। যাই হোক, 15 আবার 30 শেষ। আবার লিখতে বসলে একঘেয়েমি লাগতে শুরু করলো। আপনার মনের মধ্যে একটা অংশ লিখতে বা কাজ করতে চায়, আর একটা অংশ বাইরে বেরোনোর প্রতি আগ্রহী উঠলো। আপনার মন কিন্তু বাইরে বেরোনোর দিকে চলে গেল। আপনার মনে আরো 15 ইউনিট এনার্জির অপচয় হলো। তাহলে আপনার কিন্তু 45 ইউনিট এখানে শেষ। একটু পরে হয়তো আপনি ক্লান্ত অনুভব করলেন, একটু ঝিমুনি চলে এলো, আরো 15 ইউনিট মনোযোগ বা মেন্টাল এনার্জির অপচয় হলো। এখন কল্পনা করুন লেখা বা কাজ থেকে আপনার চিন্তার উদ্দেশ্যহীন ভাবে ভেসে বেড়ানো শুরু করলো। আপনি হয়তো চিন্তা করতে লাগলেন যে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার কথা, ভাবলেন স্ত্রীর জন্য শাড়ি কেনার বা ধার দেওয়ার কথা, ভাবলেন নিজের বোকামির জন্য তাস খেলায় হেরে যাওয়ার কথা বা কোনো চলচ্চিত্র দেখতে যাওয়ার কথা। আপনার আরো 15 ইউনিটের অপচয় ঘটলো। এবার কল্পনা করুন রান্নাঘরে পানির কল ভালোভাবে বন্ধ না করে কাজের মেয়ে কোথাও গেছে কিনা। আপনার উঠে গিয়ে কল বন্ধ করতে হবে, কারণ টপ 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 পানি পড়ছে, আপনার চূড়ান্ত বিরক্তির জন্ম দিচ্ছে। আপনি 15 ইউনিট মনোযোগের আরো অপচয় ঘটলো।
একটা মাত্র লেখা বা কাজ নিয়ে বলতে আপনি 100 ইউনিট মনোযোগ যদি আপনার থাকে, এতগুলো ইউনিট মনোযোগের অপচয় করে, তাহলে অবশিষ্ট আর কি থাকে? অবশিষ্ট কি থাকে? আর 5 ইউনিট থাকে। এই 100 ইউনিটের মধ্যে 5 ইউনিট আপনি কতটুকু মনোযোগ দিতে পারবেন? শুধু একটি লেখা বা কাজের বেলায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা মেন্টাল এনার্জি শুধুমাত্র অংশ বিশেষ ব্যবহার করে থাকি। কারণ আমাদের সব মন সব সময় কল্পনা, প্রত্যাশা, বিশ্লেষণ এবং দুশ্চিন্তায় নিয়োজিত থাকে। আমাদের মন একই সময় বহু ধরনের কাজ করে। একই সময় মানে সবকিছুর স্পেশালিস্ট কোন, মানে সবকিছুই জানে কিন্তু কোনো কিছু স্পেশালিস্ট না, এরকম আর কি। সবকিছুতে সে মন দিচ্ছে, কিন্তু কোনো একটা বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারছে না। মনের এই এক অংশ হয়তো ভবিষ্যৎ নিয়ে ভাবছে, অন্য অংশ অতীতের সাথে রোমন্থন করছে। মনের এক অংশ হয়তো কথা বলছে অন্য অংশের সাথে, কথা ও ইমেজের তোরে চিন্তা হয়ে যাচ্ছে এলোমেলো। ফুটবল মাটিতে পড়লে যেমন অবধারিত গতিতে উপরে লাফিয়ে ওঠে, তেমনি আমাদের চিন্তার বেশিরভাগ সময় ফালতু লাফালাফি করে। আমাদের জীবনের 100 ইউনিট মনোযোগের বেশিরভাগই আমরা অপচয় করে থাকি। বেশিরভাগ কি আমরা 80-90% আমরা অপচয় করে থাকি। 10 থেকে 20% আমরা মনোযোগ দিতে পারি। আমরা মনোযোগের একটা পরীক্ষা করতে পারি, 2 মিনিট মনোযোগ। আপাত দৃষ্টিতে খুব সহজ এই অনুসরণ। মাত্র 2 মিনিট ঘড়ির কাঁটার দিকে 2 মিনিট আপনি অখণ্ড মনোযোগ দিয়ে তাকিয়ে থাকা বা ঘড়ির কাঁটা ছাড়া অন্য কিছু না ভাবা। বিশিষ্ট সাধক মৌনী সাধু এই অনুসরণের উদ্ভাবক। অনুসরণের পদ্ধতিটা খুব সহজ কিন্তু সহজ না আসলে। 1 নম্বর কথা হচ্ছে, বড় সেকেন্ডের কাঁটা রয়েছে এমন একটি দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়ির সামনে বসুন। টেবিল বা দেয়াল ঘড়ির অভাবে বড় সেকেন্ডের কাঁটা হাত ঘড়ি দিয়েও কাজ চালাতে পারবেন, সমস্যা নাই। তারপরে শরীরটাকে একটু শিথিল করে দিন। সবকিছু মনোযোগ ফিরিয়ে আনতে একাগ্র হন। মানসিক প্রস্তুতি শেষ করার পর সেকেন্ডের কাঁটার গতির উপর আপনার মনোযোগ নিবদ্ধ করুন। মাত্র 2 মিনিটের জন্য আপনার সচেতনতাকে সীমিত রাখুন সেকেন্ডের কাঁটার উপর। এমন ভাবে মনোযোগ দিন যে সেকেন্ডের কাঁটা ছাড়া মহাবিশ্বে আর কিচ্ছু নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই। অন্য কোনো চিন্তা যদি মনোযোগের সুতা ছিঁড়ে ফেলে, তাহলে থামুন, আলতোভাবে মনোযোগ সেকেন্ডের কাঁটায় ফিরিয়ে নিয়ে আসুন। পাক্কা 2 মিনিট আপনার মনোযোগ বজায় রাখার চেষ্টা করুন। বইটা পাশে ঠেলে রাখুন, অনুসরণ শুরু করুন। আপনি দেখুন, মনোযোগ দিয়ে দেখবেন আর কি, শুরু করে দেখবেন, তারপরে দেখবেন কেমন লাগে। কেমন লাগে? মনোযোগ দেওয়া কি প্রথমে সহজ হয়েছিল না বড় কষ্টকর হয়ে দাঁড়ায়? আপনি কি অন্য কোনো চিন্তা করছিলেন, অথবা আপনি কি ভাবছিলেন কত সুন্দর ভাবে অনুশীলন করছেন, বা একদম অনুশীলন হচ্ছে না? এগুলো এই ভাবনাগুলো কিন্তু আপনার বিকৃত ভাবনা আর কি। 2 মিনিট আপনার মনোযোগের অবস্থা যাই হোক না কেন, আপনি লক্ষ্য করছেন কিছুক্ষণ পর আপনার মন অন্য কোনো কিছু নিয়ে ভাবতে চেয়েছে। নিষ্ক্রিয় মনোযোগ সবসময় স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, কিন্তু সক্রিয় মনোযোগ সবসময় মানসিক শক্তি প্রয়োগ করতে হবে। সত্যি বলতে কি, মনোযোগ প্রতিনিয়ত পরিবর্তনশীল। মনোযোগ চোখের দৃষ্টির মতো। চোখের দৃষ্টি যেমন ঘুরপাক খায়, মনোযোগও ঘুরপাক খেয়ে থাকে। মনোযোগ ও দৃষ্টি সবসময় বাছাই করে চলে। যেমন যে কোনো মুহূর্তে আপনি আপনার পুরো দৃষ্টি সীমার মাত্র অংশ বিশেষ দেখছেন। যেমন এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন স্পষ্টভাবে, রুমের অন্য জিনিসপত্র, পারিপার্শ্বিক ছবি আপনার কাছে অস্পষ্ট। সবকিছু বুঝতে হলে এক এক করে ঘরের সবকিছু আপনাকে বুঝতে হবে। একইভাবে আপনি যদি এই লেখা থেকে সবকিছু বুঝতে চান, তাহলে আর লেখার বিভিন্ন স্থানে মনোযোগ কেন্দ্রীভূত করে মনকে ভালোভাবে পরিচালিত করতে হবে। তো মন বসাতে গিয়ে লক্ষ্য করবেন যে ভাবনায় আপনার মন বসাতে চাচ্ছেন, সে ভাবনায় আপনার মন বসতে চাইছে না।
চাচ্ছে না, আর যে ভাবনার মন থেকে তাড়াতে চাচ্ছেন সেই ভাবনাই ঘুরে ফিরে আসছে। মনের এই প্রবণতাকে আমরা মনোযোগ বাড়ানোর কাজে লাগাতে পারি। মনোবিজ্ঞানী উইলিয়াম জেমসের ভাষায় আমরা যাকে ধারাবাহিক মনোযোগ বলি তা হচ্ছে বারবার বিষয়টি মনের কাছে নিয়ে আসা। কোনো বিষয় আপনার একবার মনের কাছে ফিরিয়ে আনলে, বিষয়টি ভালো লাগলে তাতে মনোযোগ বাড়তে দিন। এতে মজা পেলে মন মনোযোগ নিবদ্ধ করে। মনোযোগের আসলে মূল কৌশলটা কি? মনোযোগের মূল কৌশল হচ্ছে মানসিক ছন্দ সৃষ্টি করা। কোনো কোনো সুনির্দিষ্ট কাজ করার থাকলে প্রথমে ঠিক করুন কতক্ষণ কি পরিমাণ মনোযোগের পিছনে দিতে চান। কাজটি করতে আপনার কোনো বই পড়া, কোনো নোট তৈরি করা, বা কোনো বাগানের পরিচর্যা, বা গৃহস্থালির কোনো কাজ, বা কোনো আলোচনা, আপনি নির্দিষ্ট কাজের প্রতি মনোযোগ দিন। যে কোনো কাজ যখন বুঝতে পারলেন আপনি কাজের কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করেছেন বা আকাশ কুসুম কল্পনায় নিয়োজিত হয়েছেন, তখন পুনরায় আলতোভাবে হাতের কাজে ফিরে আসুন, আবার মনোযোগ নিবদ্ধ করুন। আর যা দেখলেন, যা করছেন তার পুরো মনোযোগ দেন। অল্প সময় নিয়ে শুরু করুন, আস্তে আস্তে সময় বাড়াতে থাকুন, পুরো মনোযোগ দেওয়ার অভ্যাসে পরিণত করুন। দেখবেন আপনার প্রয়োজনের মুহূর্তে মনের এই শক্তিশালী অস্ত্র মনোযোগ বা মেন্টালিটি আপনার জন্য কি অসাধ্য সাধন করে দেয়। 2 মিনিট মনোযোগ মনের এই অসাধারণ শক্তিকে সংহত করার চমৎকার একটা অনুশীলন। তবে মজার ব্যাপার হচ্ছে, আপনি এই অনুশীলন শুরু করার কয়েকদিন পরে অনুভব করবেন কাজটা যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। বলেছিলাম না, যেমন সহজ তেমন কঠিন। এত হতাশ হওয়ার কিছু নেই। ঘটনার রহস্যটা অন্য জায়গায়। কারণ সচেতন চর্চার ফলে আপনার মনোযোগ সম্পর্কে আপনি আরো বেশি জ্ঞান লাভ করছেন। আপনি ঠিক ধরতে পারছেন কখন আপনার মনোযোগ বিক্ষিপ্ত হচ্ছে আর কখন লক্ষ্যে বহাল থাকছে। অর্থাৎ মনোযোগ ঘোলাটে হয়ে উঠছে কখন, তখন তার স্ফটিকের মধ্যে স্বচ্ছ। ঘটনার কিছুই না, প্রথম দিকে আপনি মনে হচ্ছিল যে অনেক মনোযোগ দিতে পারছেন, পরের দিকে মনে হচ্ছে মনোযোগ ভেঙে যাচ্ছে। আসলে তা না, মনোযোগ প্রথম দিকে ভেঙে যাচ্ছিল, আপনি তখন বুঝতে পারেননি। এখন পরে আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার মনোযোগ কত বেশি বার ভেঙে যায়। আত্মসমালোচনা জোরদার হয় আপনি মনের কাছ থেকে আরো বেশি স্বচ্ছ মনোযোগ দাবি করবেন। কয়েক সপ্তাহে 5 থেকে 10 মিনিট চেষ্টা করলে আপনি অনুভব করতে পারবেন আপনার মনোযোগের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তখন আপনি দীর্ঘ সময় অখণ্ড মনোযোগ দিতে পারবেন। আপনার মনোযোগ হবে স্বচ্ছ, মুহূর্তে তার নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত হতে সক্ষম হবে। আপনিও পারবেন পুরো 100 মিনিট মনোযোগ কাজে লাগাতে। অখণ্ড মনোযোগ প্রদানের জন্য আপনি আপনার মনোযোগের প্রতি মনোযোগী হন, কারণ মনোযোগ বা মাইন্ড এনার্জি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। একে শক্তিশালী ও স্থিতিশীল হতে উৎসাহিত করুন। এ ব্যাপারে নিম্নোক্ত 4টি পদক্ষেপ আপনার পুরোপুরি সফল করে তুলতে পারবে: দৈহিক প্রক্রিয়া, আবেগ প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া অথবা ধ্যান করা। এখন আমি বলতেছি দৈহিক প্রক্রিয়া সম্পর্কে। আপনি এমন ভাবে বসুন বা দাঁড়ান যাতে সহজে মনোযোগ দিতে পারেন। শরীরকে শিথিল করে নিন, রিল্যাক্স করে নিন। অপ্রয়োজনীয় নাড়াচাড়া বা শক্তির অপচয় করবেন না। বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো এই কথা সুন্দর করে বলেছেন, আমি যখন আমার স্টুডিওতে কাজ করি আমার দেহটাকে দরজার বাইরে রেখে আসি। মুসলমানের যেরকম মসজিদে ঢোকার সময় দরজায় জুতা রেখে ঘরে ঢুকে, আমিও তেমন দেহটাকে রেখে শুধু মনটাকে নিয়ে স্টুডিওতে ঢুকি। শুধু পিকাসোর বেলায় নয়, আপনি যদি হীরক বা মণিরত্ন কাটার সময় মণিকারের প্রতি দৃষ্টি দেন, দেখবেন তার কোনো অপ্রয়োজনীয় দৈহিক তৎপরতা নেই। একজন বিজ্ঞানী যখন গবেষণা করে বা চিন্তায় নিমগ্ন থাকবে, দেখবেন খুব স্থির। অর্কেস্ট্রা পরিচালনার জন্য সঙ্গীত পরিচালনা নিমগ্ন, তখন দেখবেন অপ্রয়োজনীয় নড়াচড়া থাকে না। কিংবা বন্ধুকে যখন শুট করে তখন দেখবেন একদম স্থির হয়ে গেছে। পক্ষান্তরে একজন মানুষ মানুষকে যখন দেখুন পড়তে বা কাজ করতে বসে সে পা নাড়াচ্ছে, নড়ে চড়ে বসছে, গা চুলকাচ্ছে, নখ কামড়াচ্ছে অথবা হাত দিয়ে কিছু নাড়াচাড়া করতে, তাহলে বুঝতে হবে মনোযোগ একেবারে বিক্ষিপ্ত। মনোযোগের ক্ষেত্রে সাধারণ মানুষ ও প্রতিভাবানদের মধ্যে পার্থক্য এখানেই। আপনি মনোযোগী হতে চাচ্ছেন, প্রতিভাবানদের মতো সফল হতে যাচ্ছেন, কাজে আপনাকে তাই করতে হবে প্রতিভাবানরা যা করে। যখন আপনি কোনো মনোযোগ দেওয়া প্রয়োজন, এমন ভাবে বসুন যাতে মনোযোগ নিবিষ্ট করা সহজ হয়। পেশিগুলো শিথিল, রিল্যাক্স করে দিন। সোজা হয়ে আরামে বসুন, অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন। চেয়ারে বসলে এমন ভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে, মেরুদণ্ড যাতে সোজা থাকে। সামনের দিকে একটু ঝুঁকে বসুন যাতে মনোযোগ দিতে চান তার দিকে আরো ভালোভাবে তাকাতে পারেন। কয়েক মিনিট এভাবে বসুন, তাহলে দেখবেন আপনি মনোযোগ নিবদ্ধ করতে পারবেন। যখন নিজেকে শিথিল ও মনোযোগ মনে হবে, তখন আপনার শিথিলতা মনোযোগ আরো বাড়বে। বসা বা দাঁড়ানোটা যদি মনোযোগের অনুকূল হয়, তাহলে মনোযোগ হয়ে উঠবে অসাধারণ ফলপ্রসূ। এজন্য দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যখন বসে আছো তখন শুধু বসেই থাকো, যখন দাঁড়ানো থাকো তখন শুধু দাঁড়িয়ে থাকো। অস্থির মনা হইও না। এটা আমরা দেখলাম কি
এটা দেখলাম দৈহিক প্রক্রিয়া। এখন আমরা যদি দেখি আবেগ প্রক্রিয়া, সেটা আরেকটা প্রক্রিয়া। মনোযোগ বাড়ানোর জন্য মনে এমন একটা আবেগ সৃষ্টি করুন যা মনোযোগের জন্য অনুকূল। যে কাজে হাত দিয়েছেন তাতে আগ্রহ সৃষ্টি করুন, জোর করে নয়, উৎসাহ দিয়ে মনকে পরিচালিত করুন। কাজে মজার দিকগুলো খুঁজে বের করুন। একে আপনার অন্যর প্রতি আগ্রহ বা হবির সাথে যুক্ত করে দিন। এটা জাপানি ভাষায় এটাকে বলা হয় ইকিগাই, মানে আনন্দ নিয়ে কাজ করুন। আনন্দ নিয়ে কাজ করুন মনোযোগ বাড়ানোর এর সহজ উপায়। কারণ মনের উপর যত বেশি জোর প্রয়োগ করবেন, মনোযোগ ততই কঠিন হয়ে যাবে। মনকে বুঝিয়ে শুনে কাজ করতে হবে। মন বড় মানে বড়ই চঞ্চল, একে মারধর করে আপনি কাজ করাতে পারবেন না, শাসন করে কাজ করাতে পারবেন না, একে বুঝিয়ে কাজ করাতে হবে। একদম চঞ্চল শিশুকে যেভাবে বুঝিয়ে শুনে কাজ করাতে হয় সেরকম। তখন মনোযোগ কেন্দ্রীভূত করা হবে গাদাকে টেনে নড়ানোর মতো কষ্ট সাহায্য, যদি আপনি কঠিন করে মনকে ধরেন। কারণ গাদাকে টেনে বা ঠেলে নেওয়া যায় না, যত বেশি টানাটানি বা ধাক্কাধাক্কি করবেন সে তত অনড় হয়ে বসে থাকবে। শক্তি প্রয়োগে গাধাকে নড়ানো যায় না, গাধাকে নড়াতে হলে তার মধ্যে আগ্রহ ও আবেগ সৃষ্টি করতে হবে। গাধার নাকের সামনে একটা মূল ঝুলিয়ে দেন, ব্যাস দেখবেন যে মূলের দিকে যাচ্ছে, গাধা অবলীলায় মূল যে দিকে যাচ্ছে, গাধা অবলীলায় সেদিকে, মানে তার একটা আগ্রহ তৈরি হয়েছে। মনোযোগের গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে আগ্রহ। এটাকে পুরস্কারও বলা হয়, ও রহস্য উপকরণ বা রিওয়ার্ড বলা হয়। রহস্য উপকরণ বা অ্যাকশন ছবিতে ছায়াছবিতে মনোযোগ দেওয়ার জন্য মনকে শক্তি প্রয়োগে বাধ্য করতে হয় না। যখন আমরা কোনো সিনেমা দেখি তখন কি মনকে শক্তি প্রয়োগ করতে হয় না, মন অটোমেটিকলি সেই সিনেমার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। না করলে গুরুতর ক্ষতি হতে পারে এমন কিছুতে মনোযোগ দিতে মনকে বলে দিতে হয় না। আগ্রহ মনোযোগের চালিকা শক্তি। আপনি যা কিছু গুরুত্বপূর্ণ মনে করেন তার প্রতি মনোযোগ দিতে আপনাকে বলে দিতে হয় না। তাই যে কোনো ব্যাপার মনোযোগ বাড়াতে হলে আপনার মনকে আগ্রহী করে তুলতে হবে। ইমোশনাল করে তুলতে হবে। আগ্রহ থাকলে মনোযোগ নিজে নিজেই চলে আসবে, অনেকটা কান টানলে মাথা আসার মতো। এই ইমোশন নিয়ে আমি আরেকটা গল্প বলতে পারি, যে যেমন ধরুন যে আপনার পাশের বিল্ডিং এ আপনাকে বলা হলো যে একটা দড়ি বেয়ে যেতে হবে, আপনি কি যাবেন? তখন কিন্তু শ্বাস পাবেন না। কিন্তু এমন যদি হয় যে পাশের বিল্ডিং এ আগুন লেগেছে, আপনার সন্তান পাশের বিল্ডিং এ প্রায় পুড়ে যাওয়ার উপক্রম, তখন কিন্তু আপনার সর্বোচ্চ আগ্রহ থাকবে এবং সর্বোচ্চ মনোযোগ থাকবে। তখন আপনি দড়ি বেয়ে আপনি পাশের বিল্ডিং এ ঠিকই চলে যাবেন, আপনার সন্তানকে উদ্ধার করে নিয়ে আসবেন। এই ইমোশন বা আবেগ সেটা তৈরি করতে হবে যে কাজটা আপনি পেতে চান সেই কাজের প্রতি। আগ্রহ নির্ভর করে দৃষ্টিভঙ্গি বা অনুসন্ধিৎসার উপর। কল্পনা করুন নুড়ি বিছানা পথ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, অনুসন্ধিৎসা দৃষ্টিতে নুড়ির দিকে থাকবেন। ছোট বড় মসৃণ ফসফসে চ্যাপ্টা গোলাকার ডিম্বাকার কত ধরনের নুড়ি আছে, হয়তো তুলে নিয়ে একটা নুড়ির মধ্যে আপনি আবিষ্কার করে ফেলতে পারেন বিশাল বৈচিত্র্য। জংলা পথে পায়ে হেঁটে এগিয়ে চলেছেন, তো পাশের গাছের বৈচিত্র্য, লতার বৈচিত্র্য, পাতার বৈচিত্র্য অনুসন্ধিৎসা নিয়ে দেখলে আপনাকে মোহিত করে তুলতে পারে। অনাদর অযত্ন অবহেলায় লালিত একটা বন ফুলের মধ্যে স্বর্গের প্রতিচ্ছবি আপনি দেখতে পারেন। যত তাকাবেন ততই আপনি বেশি দেখতে পাবেন, যত বেশি দেখতে পাবেন ততই আপনি একাগ্র এবং একাত্ম হবেন দেখার সাথে সাথে, মনোযোগ বৃদ্ধি পাবে। দৈনন্দিন সাধারণ কাজও দৃষ্টিভঙ্গি পাল্টানোর ফলে আকর্ষণীয় হতে পারে। যেমন প্রতিদিনের নোংরা থালা বাসন পরিষ্কার করা। একে যদি আপনি মনে করেন যে প্রতিদিন নোংরা কাটছেন, তাহলে আপনার কাজের প্রতি একটা বিরক্তি চলে আসবে, যে প্রতিদিন আমি কাজ করবো, আমি কি করে দাসী নাকি। আবার যদি মনে করেন আপনার স্পর্শে একটা নোংরা জিনিস কত সাফ সুতরা, অত আকর্ষণীয় হচ্ছে, আপনার একটা আর্টিস্টিক কাজ করছেন, তাহলে আপনি আগ্রহী হয়ে যাবেন। বাগানে পরিচর্যা করা বিরক্তিকর বা একঘেয়ে মনে হতে পারে, কিন্তু বাগানের প্রতিটা গাছের প্রতিটা পাতার ভাষা, প্রতিটা গাছের জীবন বৈচিত্র্য, প্রতিটা ফুলের সুবাস ও রঙের পার্থক্য ও পার্থক্যের কারণ সম্পর্কে যদি আপনি উৎসাহিত হয়ে ওঠেন, তাহলে বাগান ছেড়ে আসাই আপনার জন্য মুশকিল হয়ে যাবে। অবশ্যই বা ব্যবসার কাজেও একইভাবে আপনার আগ্রহ বাড়াতে পারেন। প্রথমত কাজের আকর্ষণীয় দিকগুলো খুঁজে বের করে মনোযোগকে উৎসাহিত করুন। এর মধ্যে নতুন বা অসাধারণ কি আছে তা দেখুন। জানা বিষয়ের সাথে অজানা বিষয়ের বিচার বিশ্লেষণ করুন, পার্থক্য বের করুন। মনকে যখনই একটা বিষয়ের সাথে অপর একটা বিষয়ের সংযোগ করতে দেবেন, তখনই আপনি অনুসন্ধিৎস হয়ে উঠবেন। প্রথমে যা বিরক্তিকর মনে হয়েছিল তাই আপনার জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। আর কোনো কিছুর প্রতি মনোযোগ অব্যাহত রাখতে চাইলে সে সম্পর্কে নতুন কিছু খুঁজে বের করুন। কোন সভা বা আলাপ আলোচনাকেই ইচ্ছে করে আপনার প্রাণবন্ত করে তুলে দেয়। কোন সবাই বসে আছেন, একঘেয়ে লাগছে, আপনি 10 বছরের এক কিশোরের চোখ দিয়ে সবকিছু দেখুন না,
সব মনে করেন সবাই আপনার অপরিচিত, ভাবুন এদের ভাষাও আপনি বুঝেন না, দেখবেন আগের মতো একঘেয়ে আর লাগছে না, বিরক্তিকর বা আকর্ষণীয় কারো সাথে আপনি ইচ্ছা করলে আকর্ষণীয় আলাপ জমিয়ে ফেলতে পারেন। তার কাছে জানতে চান কি তার পছন্দ, কি অপছন্দ, কোন বস্তু তার কাছে গুরুত্বপূর্ণ, কি ভালো লাগে। দেখবেন আপনার একঘেয়েমি চলে গেছে। সুস্থ মন সহজেই আগ্রহ সৃষ্টি করতে পারে ও বজায় রাখতে পারে। বলা যেতে পারে সচল মন হচ্ছে ব্যক্তিগত আগ্রহের ডিপো। সচল মন হচ্ছে ধারণার শিকড় দ্বারা অঙ্কুরিত হওয়া, পত্রপুষ্পে শোভিত হওয়া এক উর্বর ক্ষেত্র। আর সবচেয়ে সুখী মানুষ সে যে মজার মজার বিষয় চিন্তা করতে পারে। তাহলে আমরা দেখলাম দৈহিক প্রক্রিয়া, আবেগিক প্রক্রিয়া, এবার দেখবো আমরা মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া মনোযোগ, মনোযোগ মানসিক, যে মন এটার সাথে জড়িত। সহজ মনোযোগের জন্য বিশেষ বিশেষ মানসিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। সুস্পষ্ট ভাবে আপনার কাজকে চিহ্নিত করুন, লক্ষ্য সুনির্দিষ্ট করুন, মানসিক ছন্দ সৃষ্টি করুন, যাতে আপনার কাজে একটা গতি সৃষ্টি হয়। সহজ মনোযোগ এবং সময়কে সুন্দরভাবে কাজে লাগানোর পন্থা একই। দুটি বিষয়ই নির্ভর করে কি করতে হবে, কোনটার উপর কোনটা করতে হবে, কতক্ষণ করতে হবে তা জানার উপর। কোনটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে আপনি মনোযোগরূপী সম্পদ বা শক্তির সফল প্রয়োগ করতে পারবেন। তাই দিনের কাজ শুরু করার আগে একটু থামুন, আপনার চিন্তাধারাকে সহজ খাতে প্রবাহিত হতে দিন, মানসিকভাবে সজাগ হয়ে উঠুন, নিজের দিনের কর্মসূচির প্রতি তাকান, তালিকার কোন কোন কাজ গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্নিত করুন। যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ হয় তবে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কিছু তেমন গুরুত্বপূর্ণ না হয় তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে তারপরে এতে হাত দিতে হবে। আর তুচ্ছ কাজগুলো করবেন সবার শেষে, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে আপনি সাজাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা প্রথমে, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপরে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটা সেটা সবার শেষে করবেন। কাজের অগ্রাধিকার নির্ধারিত করার পর সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারিত করুন। নির্দিষ্ট কাজ থেকে কি ফলাফল করতে চান তা পুরোপুরি প্ল্যান করে বলুন। নির্দিষ্ট লক্ষ্যের একটা মানসিক ইমেজ তৈরি করুন, সেই ইমেজকে সামনে রেখে ধাপে ধাপে কাজটি সুসম্পন্ন করতে হবে। বড় কাজকে ভেঙে ভেঙে ছোট ছোট খণ্ডে বিভক্ত করুন। এটা জাপানি ভাষায় বলা হয় কাইজান। ছোট ছোট খণ্ড কাজে লাগানো আপনার মন বিক্ষিপ্ত হবে কম, কারণ কম সময় মনোযোগ আপনি দিতে পারেন। মনের এনার্জি অপচয় না হয় কত দক্ষতার সাথে আপনি কাজটি করে ফেললেন তা নিয়ে ভেবে আপনি নিজেও অবাক হবেন। ছোট যখন একটা কাজ করবেন তত আবার আগ্রহী হয়ে উঠবেন, কারণ এটা একটা রিওয়ার্ড পাচ্ছেন, আপনি পুরস্কার পাচ্ছেন। নির্দিষ্ট কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ রাখার জন্য পারিপার্শ্বিক বাধাগুলো হ্রাস করার চেষ্টা করুন। সম্ভব হলে কক্ষের দরজা বন্ধ করে দিন। টেলিফোন না ধরলেই ভালো, চেয়ার ছেড়ে উঠে গিয়ে অন্যের সাথে আলাপ করার প্রবণতা নিয়ন্ত্রণ করুন। মোবাইল ফোন পারলে বন্ধ করে রাখুন। সকল কম গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের একটা বিশেষ অংশ করার চেষ্টা করুন। মনোযোগের একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে আপনার ব্যক্তিগত কর্মছন্দ। খেয়াল করে বসুন, খেয়াল করে দেখুন না সকালে বা বিকালে বা রাতে কখন আপনার মন সবচেয়ে বেশি সজাগ ও সৃজনশীল অবস্থায় থাকে। কখন আপনি সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্ত অনুভব করেন। কাজের পরিকল্পনা করতে আপনি কখন বেশি আনন্দ পান। আপনার ব্যক্তিগত দেহ ছন্দ অনুসারে আপনার কাজের জন্য সময় নির্দিষ্ট করুন। কাজে মনোযোগ দেওয়া তাতে সহজ হবে, কাজের সৃষ্টি হবে অতি সুন্দর একটা গতি। তার নামের একটা পয়েন্ট, এটা শুনতে একটু হাস্যকর লাগতে পারে, এটা হচ্ছে ভান করা, অভিনয় করা। এটা একটা আসলে গুরুত্বপূর্ণ, ভানও কিন্তু কাজে লাগে। মনোযোগের ভান করাও মনোযোগী হতে সাহায্য করে। তাই আমরা যখন আপনার কাছে মনে হচ্ছে আপনি মনোযোগী হতে পারছেন না, তখন মনোযোগের ভান করুন বা মনোযোগীকে অনুষ্ঠান করুন, ভান করুন যে আপনি যা করছেন তাতে আপনি পুরোপুরি নিমগ্ন রয়েছেন। নিজেকে জিজ্ঞাসা করুন যে এ কাজ পূর্ণ মনোযোগ দিতে পারলে আপনি কিভাবে বসতেন বা কিভাবে দাঁড়াতেন বা কিভাবে থাকতেন, বিষয়টি পুরোপুরি আগ্রহ হলে কেমন লাগতো, ঠিক সেভাবে আপনি ভান করুন বা সেভাবে বসুন। অপচয় না করে মনোযোগ দেওয়ার প্রতি পুরোপুরি কিভাবে কাজ করতে হয় সেভাবে আপনি লেগে যান। এইভাবে ব্যাখ্যা করতে থাকলে আপনি স্বাভাবিক নিয়মে একসময় মনোযোগী হয়ে উঠবেন। সচেতনতা অনুশীলন, এটা আর একটা চমৎকার একটা অনুশীলন। সচেতনতা অনুশীলন, আমরা বাস, লঞ্চ বা ট্রেনের যাত্রী হিসেবে ভ্রমণকালে নিশ্চিত মনে এই অনুশীলন করতে পারেন। যানবাহন যাত্রাকালে যখন সময় ব্যয় করার জন্য সময় পাচ্ছেন, তখন চারদিকে তাকান। একটা বিষয়বস্তু বেছে নেন। একটা কোনো বিজ্ঞাপন হতে পারে, সিলিং এর কোনো বিন্দু হতে পারে, বা কারো পাকা চুল বা কারো চুল হতে পারে। যে কোনো একটা বিষয় ঠিক করলেন, 5 মিনিট শুধু সে বিষয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন। নির্দিষ্ট বিষয় বস্তু ছাড়া বিশ্বে আর কোনো কিছু নেই। আপনার মন এদিক
চলে যেতে চাইবে, কিন্তু তা হতে দেবেন না। নির্ধারিত বস্তুতেই মনোযোগ নিবদ্ধ রাখুন। সময় পার হওয়ার পর আপনি চারপাশে তাকান, আরাম করুন। এরপর যখন আপনি কোনো পত্রিকা বা সাময়িকী হাতে নেবেন, তখন লক্ষ্য করুন আপনি কি দেখছেন। লক্ষ্য করুন কোনো বিজ্ঞাপন, লেখা বা পৃষ্ঠার প্রতি আপনার চোখ আকৃষ্ট হচ্ছে। অন্য কোনো কিছুর প্রতি আপনার মনোযোগ সরিয়ে দিলে কেমন লাগে তা লক্ষ্য করুন। জটিল বিষয় পড়তে নিলে মন সারা জাহানে ঘুরে বেড়াতে শুরু করে। কতবার মন বিক্ষিপ্ত হচ্ছে তা নিরূপণের জন্য নতুন একটা পদ্ধতি অবলম্বন করুন। যখনই আপনার মনে হলো মন বই থেকে বিক্ষিপ্ত হয়ে গেছে, তখনই নির্দিষ্ট স্থানে একটা মার্জিনে একটা টিক চিহ্ন দিয়ে দিন। সেখানে যেখানে আপনি মানসিক বিক্ষিপ্ত এসেছিল, সেখান থেকে আবার পড়া শুরু করুন। পুরো পৃষ্ঠা পড়া হলে যে মুহূর্তে পড়লেন তা মনে পর্যালোচনা করুন। যদি বইয়ের মূল কথাগুলো মনে না পড়ে, তাহলে পৃষ্ঠার শুরুতে আবার চলে আসুন, পুনরায় পড়ুন। আপনি যদি এই পদ্ধতিতে পড়া অব্যাহত রাখেন, তবে দেখবেন আপনার বোঝার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং টিক চিহ্নের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। ফলপ্রসূ টেনশন মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। আকাশ কুসুম কল্পনা করতে চাচ্ছেন না, কিন্তু এসে যাচ্ছে, এমন পরিস্থিতিতে শরীরকে এমন ভঙ্গিমায় নিয়ে যান যা সাধারণত আপনি করেন না। উল্টো ভাবে পায়ের উপর পা তুলুন, কিংবা পিঠ একটু সরান, চেহারা একটু ভিন্ন ছাপ নিয়ে আসুন। অন্যের সাথে একই রুমে থাকলে অন্যের ভঙ্গিমা অনুকরণ করুন। শরীরের সাধারণ ভঙ্গিমার চেয়ে ভিন্ন কোনো ভঙ্গিমায় নিয়ে গেলে তন্দ্রাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কম। অতিরিক্ত এনার্জির প্রয়োজন হলে পেট ও পায়ের বেশি টান টান করুন। ঘুম ঘুম ভাব আসা শরীরের জন্য কঠিন করে তুলুন। মনকে সজাগ রাখার প্রক্রিয়া সহজ করে দেন। পরিচিত সবকিছু সম্পর্কে সচেতনতা বাড়ান। বৃত্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে দেখবেন সব জায়গায় বৃত্ত লাফালাফি করছে। কাপের গুঁড়া, পেন্সিলের মাথা, স্ক্রুর মাথা, সবই বৃত্ত মনে হতে থাকবে। আপনি কোনো কিছু খোঁজার জন্য মনোযোগ নিবদ্ধ করুন, দেখবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রেই তা পাচ্ছেন। শুধু আপনার জানতে হবে আপনি কি খুঁজে বেড়াচ্ছেন। আপনি কিসের উপর মনোযোগী, তার উপর নির্ভর করে আপনার চিন্তা ভাবনা কেমন হবে। সমস্যার উপর মনোযোগ দিন, দেখবেন আপনার বিশ্ব পুরোপুরি কণ্টকাকীর্ণ। কোনো বিশেষ কিছুর প্রতি দৃষ্টি দিচ্ছেন না। আপনি দেখবেন আপনার বিশ্ব হয়ে উঠেছে পারস্পরিক সংযোগহীন বস্তুতে পরিপূর্ণ। সৃজনশীল ধারণার প্রতি আপনি মনোযোগী হন, দেখবেন আপনার সামনে উন্মোচিত হয়েছে অসীম সম্ভাবনা দ্বার। আপনি তাই দেখতে পাবেন যা আপনি খুঁজছেন। আপনার মনোযোগের প্রতি মনোযোগী হন। কোথায় মনোযোগী হতে হবে? আপনার মনোযোগের প্রতি মনোযোগী হন। মনোযোগ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। আপনার মাঝে অনুশীলনের মাধ্যমে মনোযোগ আর শক্তিশালী ও স্থিতিশীল হতে উৎসাহিত করুন। তাহলে আমরা মনের মনোযোগকে সুন্দরভাবে কাজে লাগাবো, তাহলে মনের শক্তিকে আমরা ব্যবহার করতে পারবো, এবং মনের শক্তি ব্যবহার করে আমরা চমৎকার আমাদের সাফল্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো।